হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। যারা 9 to 12 পড়ছো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, সকলেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। আমি আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা ক্লাস 10-এর সাঁতরা পাবলিকেশনের আমি 1 নম্বরের প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টারের নাম, প্রথম অধ্যায়। তো আজকে যেটা করবো সেটা 2 নম্বরের প্রশ্ন আমি আলোচনা করছি। 2 নম্বরের প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো বই থেকে, বলে দেবো কীভাবে লিখতে হয়, বুঝিয়ে দেবো। মোটামুটি 1-2 দেখলাম নেই বইয়ে, সেগুলো আমি তোমাদের লিখিয়ে দেবো। বাকি জিনিসগুলো আমি বই থেকেই দেখিয়ে দেবো। তোমরা যাদের দরকার, যাদের বই নেই, প্রয়োজন হবে তো স্ক্রিনশট নিয়ে নিও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, চলন ও গমন কাকে বলে? খুব সহজেই এটা তোমরা বলতে পারবে। চলন মানে হচ্ছে একই জায়গায় থেকে জীবের অঙ্গ সঞ্চালন। গমন মানে কি, যখন জীব এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় তাকে বলবো গমন। সংজ্ঞাটা কি এখানে দেখো দেওয়াই আছে ভালো করে। চলন যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে, অর্থাৎ স্থানান্তরে না গিয়ে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে তাকে বলা হয় চলন বা মুভমেন্ট। আর গমন মানে লোকোমোশন। গমনটা কি, যে প্রক্রিয়ায় স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন দ্বারা সামগ্রিক স্থান পরিবর্তন হয়। মানে গমনে স্থানান্তরিত করবে, স্থানটা একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবে, তাকেই গমন বা লোকোমোশন বলে। ঠিক আছে, এটা খুব সুন্দরভাবে তোমাদের সংজ্ঞা আছে, লেখানোর কোনো দরকার নেই। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ট্যাকটিক চলন কাকে বলে? এটাও তোমাদের বইয়ে আছে। ট্যাকটিক চলন মানে আবিষ্ট চলন। সেটা কি হচ্ছে না, আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন। চলন মানে কি হচ্ছে, এটা উদ্ভিদ অঙ্গ একটা জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালন হচ্ছে, স্থান পরিবর্তন হচ্ছে, সেটাকেই আমরা বলবো কি ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন। এটা উদ্ভিদের চলনের একটা প্রকারভেদ ট্যাকটিক চলনটা। যখন ট্যাকটিক চলন বলেছে কাকে বলবে, সেক্ষেত্রে তোমরা সংজ্ঞা দিয়ে শুধু ফটোট্যাকটিক বলে লিখে দিও। কিছু শৈবাল, কতিপয় শৈবাল মানে কিছু কিছু শৈবাল, ক্যামাইনোবোনাস অর ভলভক্স, শুধু এই একটা ফটোট্যাকটিক নিয়ে ভলভক্স লিখে দিও উদাহরণে। তাহলে তোমাদের একটা কমপ্লিট অ্যান্সার হবে যে কাকে বলছে আর তার একটা উদাহরণ। ফটোট্যাকটিক নিয়ে শুধু ভলভক্স লিখে দিও, সংজ্ঞাটা দিও আর ওটা লিখে দিও, তাহলে খুব ভালো অ্যান্সার হবে তোমাদের। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন এটা লিখতে পারো। আর যদি তোমরা কেমোট্যাকটিক চলন দাও, তাহলে কেমোট্যাকটিক চলন দিয়ে লিখে দেবে মশের শুক্রাণু শুক্রোজের প্রভাবে ডিম্বাণুর দিকে গমন। একটা জাস্ট উদাহরণ দিয়ে দেবে। আমি এটাই বলছি, যখন বলবে কাকে বলে সেক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে দিলে ভালো লাগে জিনিসটা। জাস্ট কেমোট্যাকটিক লিখে বা ফটোট্যাকটিক লিখে ভলভক্স লিখে দেবে, কাকে বলে বললে তাহলে কমপ্লিট একটা অ্যান্সার হবে। এবার নেক্সট কি বলেছে দেখো, নেক্সট এটা বলেছে 3 নম্বর প্রশ্ন, জিওট্রপিক চলনের সংজ্ঞা লেখো ও উদাহরণ দাও। জিওট্রপিক চলন মানে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষজের দিকে যে চলন মূলের, তাকে বলবো জিওট্রপিক চলন। সংজ্ঞা খুব সুন্দরভাবেই আছে বইয়ে দেওয়া। উদ্ভিদ অঙ্গের চলন যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসরণ হয় তখন তাকে অভিকর্ষবৃত্তি বা অভিকর্ষবর্তী বা জিওট্রপিক চলন বলে। উদাহরণ এখানে তোমাদের বলেইছে, উদাহরণ লেখো, প্রশ্নতেই দিয়েছে উদাহরণ লেখো। অতএব তোমাদের বলতে হবে কি লিখবে উদাহরণ। একটা লিখবে যে অনুকূল জিওট্রপিক চলন, মূল। ঠিক আছে, অনুকূল মানে যেটা অভিকর্ষ দিকে হচ্ছে চলনটা, মূল, এটা দিয়ে দিতে পারো। আরেকটা দিয়ে দিতে পারো, পুরোটা লিখে সংজ্ঞাটা লিখলে। আরেকটা দেখবে প্রতিকূল অভিকর্ষবর্তী বা নেগেটিভ জিওট্রপিক ড্যাশ দিয়ে উদ্ভিদের কাণ্ড। কমপ্লিট অ্যান্সার হয়ে গেল। তারপরে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, 4 নম্বরেরটা, সিসমোনাস্টিক চলন কাকে বলে? উদাহরণ দাও। সিসমোনাস্টিক চলন মানে কোনো উদ্দীপক, স্পর্শ, আঘাত, ঠিক আছে, ঘর্ষণের ফলে এই সমস্ত উদ্দীপকের প্রভাবে যখন কি হয় না, যে চলনটা হয় তাকে আমরা বলবো সিসমোনাস্টিক। এটা কে দেখায় না, লজ্জাবতী গাছ, খুব ইম্পর্টেন্ট উদাহরণ। লজ্জাবতী গাছ দেখতে পাওয়া যায়। দেখো স্পর্শ, ঘর্ষণ, আঘাত, বায়ুপ্রবাহ, উদ্দীপকের তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে ন্যাস্টিক চলন তাকেই আমরা বলবো সিসমোনাস্টিক চলন বা স্পর্শব্যাপ্তি চলন। উদাহরণ দিয়ে দেবে লজ্জাপতি লতার পাতা, এতটাও দিতে পারো লজ্জাবতী গাছ, বা পুরোটাও লিখতে পারো যে লজ্জাবতী পাতার গাছকে হাত দিলে সেটা মুদে যায়। পুরো সেন্টেন্সটাও লিখতে পারো বা উদাহরণ লজ্জাবতী গাছ লিখতে পারো। এখানে তোমাদের যেহেতু উদাহরণ দাও বলেছে, সেক্ষেত্রে তোমরা পুরো সেন্টেন্সটা লিখবে যে লজ্জাবতী পাতাকে স্পর্শ করলে সেটা মুদে যায়। ঠিক আছে, এটা কি ধর্ম? এটা একটা ধর্ম আছে, এই ধর্মটাকে আমরা বলবো সংবেদনশীলতা ধর্ম, যেটা আচার্য জগদীশচন্দ্র বসু পরীক্ষা করে দেখিয়েছিলেন। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে নেক্সট কোয়েশ্চেন, হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলে কেন? এটা কিরকম ভাবে লিখবে, এটা লিখবে হরমোন হচ্ছে এক প্রকারের জৈব পদার্থ। ঠিক আছে, জৈব পদার্থ এটা কি করে, জীবের মানে যখন রাসায়নিক বিক্রিয়া হয় এক জায়গা থেকে উৎপত্তি হয় অন্য জায়গায় গিয়ে তার কাজ করে। খুব অল্প পরিমাণ মাত্রাতে বা বেশি পরিমাণ যখন যেরকম দরকার খরিত হচ্ছে, কাজ করছে। সমস্ত রাসায়নিক বিক্রিয়া যতগুলো হয় জীবের পুষ্টি বৃদ্ধি, রাসায়নিক বিক্রিয়াগুলোর একটা সমন্বয় সাধন করে, সেজন্য হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলে বা রাসায়নিক দুধ বলে। এটা তোমরা 2 জায়গায় পাবে, একটা হচ্ছে উদ্ভিদ হরমোনের কাছেও আছে। কি লিখবে, এটা হচ্ছে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, পরিস্ফুটন, সাড়া প্রদান, জনন, সর্বোপরি সমগ্র ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ। এটা লিখে দেবে তুমি উদ্ভিদ না লিখে জীবের। ঠিক আছে, যেহেতু এটা সাধারণভাবে, কারণ যে হরমোনটা রয়েছে হরমোনটা উদ্ভিদেরও আছে প্রাণীরও আছে, তাহলে এই ক্ষেত্রে তোমরা যখন বলেছে হরমোনকে কেন রাসায়নিক সম্বোধন বলে, তো প্রশ্নের অ্যান্সারটা এভাবে লিখবে, জীবের স্বাভাবিক বৃদ্ধি, পরিস্ফুটন, সাড়া প্রদান, জনন, সমস্ত
ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধনের জন্য এক প্রকার জৈব পদার্থের প্রয়োজন হয়। হরমোন হলো সেই জৈব পদার্থ যেটা জীবদেহের একটি নির্দিষ্ট স্থানে উৎপন্ন হয় এবং ধীরে ধীরে সারা দেহের কোষগুলোতে ছড়িয়ে পড়ে ও বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এভাবে জীবদেহের রাসায়নিক সংযোজন গড়ে তোলার জন্য হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বলা হয়। ঠিক আছে, এর মধ্যে সমস্তটাই পড়ে যাচ্ছে, একটা সাধারণ কোনো উদ্ভিদ প্রাণী উল্লেখ করবে না, সাধারণভাবে সংজ্ঞাটা লিখবে এরকম ভাবে। ঠিক আছে, সাধারণভাবে এটা লিখে 2 নম্বরে যথেষ্ট। যদি এটা 3 নম্বরের প্রশ্ন আসতো সেক্ষেত্রে আরেকটা জিনিস তোমরা অ্যাড করে দিতে পারতে যে প্রাণীদের ক্ষেত্রে হরমোনটা কি কি কাজ করছে, বিএমআর নিয়ন্ত্রণ করছে, রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করছে। এই দুটো উদাহরণ দিয়ে দিতে পারতে যদি 3 নম্বরের প্রশ্ন থাকতো। শুধু যেহেতু হরমোনের সমন্বয় বলেছে, এটা জীবদেহ বলে সাধারণভাবে তোমরা উত্তরটা লিখলেই হবে। আমি যেটা বললাম লিখবে কি, জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি, পরিস্ফুটন, সাড়া প্রদান, জনন, সমগ্র ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধনের জন্য এক প্রকার খুব অল্প পরিমাণে জৈব পদার্থের প্রয়োজন, যাকে বলা হয় হরমোন। এই হরমোন জীবদেহের নির্দিষ্ট স্থানে উৎপন্ন হয়ে ধীরে ধীরে সারা দেহের কোষগুলোতে ছড়িয়ে পড়ে এবং কোষের বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। এইভাবে জীবদেহের রাসায়নিক সংযোজক গড়ে তোলে। তার জন্য হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক সমন্বয়ক, কেমিক্যাল কোঅর্ডিনেটর বলে। ঠিক, সাধারণভাবে উত্তরটা লিখবে, উদ্ভিদ প্রাণী উল্লেখ করবার দরকার নেই। এরপরে কি বলেছে 6 নম্বর প্রশ্ন, অগ্রস্থ প্রকটতা কাকে বলে? অগ্রস্থ প্রকটতা কখন দেখতে পাওয়া যায়? যে অগ্রমূলটা আছে, অক্সিজেনের প্রভাবে দেখতে পাওয়া যায় অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ যেই মুকুল সেটা কি হয় না, দেখবে গাছ যেরকম, গাছগুলো কি বলা হয়, গাছগুলোকে যখন তোমরা কোনো নার্সারি থেকে গাছ কিনবে, লাগাবে, সেখানে বলে লোক যারা নার্সারিতে গাছগুলো রক্ষণাবেক্ষণ করে তারা বলে কি, গাছগুলো কিছুদিন একটা পার্টিকুলার সময় বর্ষার আগে উপরের অংশটা কেটে দিতে, তাহলে একটা গুচ্ছ আকারে গাছটা বেরোবে। আর নয়তো কি হয়, অনেক সময় একদম লম্বা খুব কম শাখা পোশাখাযুক্ত গাছ বেরিয়ে যায়। এই যে এরকম ভাবে অক্সিজেনের প্রভাবে শুধু লম্বা খুব কম শাখা পোশাখাযুক্ত গাছ বেরোয়, এই যে সাধারণভাবে এইটা জীবের একটা বৈশিষ্ট্য, উদ্ভিদের একটা যে বৈশিষ্ট্য, খুব কম শাখা পোশাখাযুক্ত গাছটা বেরোচ্ছে, এটাকেই বলা হয় অগ্রস্থ প্রকটতা। আর আমরা যদি ওপরের অংশটা কেটে দিই, সেক্ষেত্রে কাক্ষিক মুকুল যেগুলো আছে আশেপাশের যেটাতে ঝোপটা গঠন হবে, শাখা প্রশাখাযুক্ত হবে, অগ্রস্থ ভাগটা কেটে দিলে সেরকম কাক্ষিক মুকুলের বৃদ্ধিটা হয়, বৃদ্ধি হওয়ার ফলে ঝোপের সৃষ্টি হয় গাছে। তো এই যে ধর্মটা, এটাই আমরা বলবো অগ্রস্থ প্রকটতা। ঠিক, এটা অক্সিজেনের ক্ষেত্রেই তোমরা দেখতে পারবে, এখানে দেওয়া আছে অগ্রস্থ প্রকটতা, খুব ভালোভাবে দেওয়া আছে, প্রমোট অ্যাপিক্যাল ডমিনেন্স। এই পোর্শনটার থেকে লিখে নেবে, অক্সিজেন অগ্রস্থ প্রকটতা ঘটায়, মানে ওপর দিকে এমনি লম্বাভাবে বাড়তে সাহায্য করে, সেটাকেই বলা হয় প্রকটতা। পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিটা ব্যাহত করে। অগ্রমুকুলের উপস্থিতিতে কাক্ষিক মুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, কিন্তু যদি অগ্রমুকুল কেটে বাদ দেওয়া হয় অগ্রভাগটা, তাহলে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটে, শাখা পোশাখা সৃষ্টি হয়। এই যে শারীরবৃত্তীয় উদ্ভিদের ঘটনা, এটাকেই বলা হয় অগ্রস্থ প্রকটতা, মানে লম্বা হয়ে যাওয়ার যেই প্রবণতা রয়েছে গাছে, সেটাকেই আমরা বলবো অগ্রস্থ প্রকটতা। ঠিক, এখানে দেওয়া আছে। 7 নম্বর কি বলেছে দেখো, পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয়? আমি 1 নম্বর প্রশ্ন যখন করাচ্ছিলাম তোমাদের বলছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 1 নম্বরে আছে, পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলে কেন? বলে পিটুইটারি থেকে যে সমস্ত হরমোন নিঃসরণ হয়, সেটা অন্যান্য যত অন্তঃক্ষরা গ্রন্থি আছে তাদের হরমোন নিঃসরণকে কি করে না, নিয়ন্ত্রণ করে। সেজন্য পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এটাও তোমাদের দেওয়া আছে। এই পিটুইটারি থেকে, এটা এভাবে লিখবে, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, সেই জন্য পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। ঠিক, 8 নম্বর প্রশ্ন কি বলেছে, জিব্রেরেলিন কিভাবে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে? 8 নম্বর বলছে কিভাবে মুকুল ও বীজের, এটা হচ্ছে জিব্রেরেলিনের কাজ, মুকুল আর জীবের সুপ্তাবস্থা ভঙ্গ করে। কিরকম ভাবে? এই প্রশ্নটা তোমরা এরকম ভাবে অ্যান্সারটা দেবে, এখানে দেওয়া আছে তোমাদের জিব্রেরেলিনের কাজে, কিন্তু তোমরা লিখবে কেমন করে আমি বলে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের দেওয়া আছে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। এটা তোমরা এইভাবে লিখবে, নির্দিষ্ট অনুকূল পরিবেশে, ঠিক আছে, নির্দিষ্ট তাপমাত্রায় আলোকে জিব্রেরেলিন বীজের অঙ্কুরোদ্গমে সহায়তা করে। কখন অঙ্কুরোদ্গমে সহায়তা করবে? যখন অনুকূল পরিবেশ পাবে। এই কথাটা একটা অ্যাড করবে, কি না, নির্দিষ্ট অনুকূল পরিবেশে আলোর উপস্থিতিতে নির্দিষ্ট তাপমাত্রায়, ঠিক আছে, জিব্রেরেলিন বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে এবং জিব্রেরেলিন বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সক্ষম। ঠিক, তারপরে এই লাইনটাও লিখে দেবে, যে সমস্ত বীজে ও মুকুলে স্বল্প অন্তর্জনিষ্ণু এন্ডোজেনাস জিব্রেরেলিন থাকে, সেক্ষেত্রে বাইরে থেকে এক্সোজেনাস জিব্রেরেলিন প্রয়োগ করে আমরা কি করব? প্রয়োগ করে বীজ ও মূলের সুপ্তাবস্থাকে ভঙ্গ করা যায়। ঠিক, শুধুমাত্র এখানে এই লাইনটা লেখার আগে একটা লাইন লিখে দেবে, অনুকূল নির্দিষ্ট পরিবেশে নির্দিষ্ট তাপমাত্রা ও আলোতে জিব্রেরেলিন বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে। এভাবে উত্তরটা লিখতে। তারপরে কি বলেছে দেখো, 9 নম্বর, দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে, সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও। তাহলে দেখো, এখানে শুধু তোমাদের কি বলেছে, শব্দ ছকের মাধ্যমে জিনিসটা দেখাতে বলেছে, স্নায়বিক যেই পথটা। মানে কি, তোমরা আওয়াজটা শুনলে
ঘন্টা বাজার, সেটা কান শুনলো, কান হলো গ্রাহক বা রিসেপ্টর। এবারে কানটা শব্দটা শুনে সেটা স্নায়ুর মাধ্যমে, সেন্সারি স্নায়ু বা সংজ্ঞাবাহক স্নায়ুর মাধ্যমে সেটা স্নায়ু কেন্দ্রে পাঠালো। স্নায়ু কেন্দ্রে পাঠানোর পর সেটা মোটর নিউরন বা আজ্ঞাবহ স্নায়ুতন্ত্রের কাছে সেটা এলো, নিয়ে আজ্ঞাবহ স্নায়ুর কাছ থেকে সেটা কারক বা এফেক্টরের কাছে গেল, নিয়ে আমরা হাতটা দিয়ে দরজাটা খুললাম। যেহেতু শুধু ছকের মাধ্যমে এটা লিখতে বলেছে, শুধু তোমরা এটা রিসেপ্টর ড্যাশ দিয়ে সেন্সারি নিউরন, ড্যাশ দিয়ে দেবে স্নায়ুতন্ত্র, ড্যাশ দিয়ে মোটর নিউরন, ড্যাশ দিয়ে কারক, ওই যে পদটা আছে সেটা লিখলেই 2 নম্বর পেয়ে যাবে। এটা তোমাদের দেওয়াও আছে, সেক্ষেত্রে একটা সেন্টেন্সে লিখেও দিতে পারো শব্দটা কান শুনলো, কান শুনে কানটা গ্রাহকের মতো কাজ করলো, গ্রাহকে কাজ করে মানে সেন্টেন্সে গ্রাহকটা সেই শব্দটাকে সেন্সারি যে সিগন্যালটা এলো, সেই স্পন্দনটা, সেই স্পন্দনটাকে সেন্সারি নিউরনে পাঠালো, সেন্সারি নিউরন থেকে স্নায়ু কেন্দ্র গেল, স্নায়ু কেন্দ্র থেকে এলো কোথায় না, স্নায়ু কেন্দ্র থেকে এলো আজ্ঞাবহ বা মোটর নিউরনে, সেখান থেকে কারক বা এফেক্টরের মাধ্যমে উদ্দীপনাটা পেলো, উদ্দীপনায় সাড়া দিয়ে দরজাটা খুললাম। ঠিক এটাই হচ্ছে টোটাল ঘটনাটা। এক সেন্টেন্সে লিখে তোমরা ছকটা লিখে দিতে পারো। ছকটা এখানে দেওয়া আছে, একটা সেন্টেন্সে লিখে দেবে, তারপরে এই ছকটা লিখে দেবে। গ্রাহক ড্যাশ দিয়ে সংজ্ঞাবাহ নিউরন, ড্যাশ দিয়ে স্নায়ু কেন্দ্র বা সুষুম্না কাণ্ড, সেখান থেকে আজ্ঞাবহ নিউরন, সেখান থেকে কারক, রিসেপ্টর সেন্সারি নিউরন, সেখান থেকে মেইন স্নায়ুতন্ত্র স্নায়ু কেন্দ্র, সেখান থেকে তোমার মোটর নিউরন, তারপরে এফেক্ট নিয়ে আমরা কাজ করলাম, হাত দিয়ে দরজা খুললাম। এটাই হলো ব্যাপার। তারপরে কি দিয়েছে দেখো, অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষগুলো কি কি, সেখান থেকে কি কি হরমোন নিঃসৃত হয়। খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার অনেকবার বলেছি এটা আমি। অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ আলফা, বিটা, ডেল্টা, পিপি কোষ। আলফা থেকে গ্লুকাগন নিঃসৃত হয়, বিটা ইনসুলিন, ডেল্টা সোমাটোস্ট্যাটিন, পিপি কোষ প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ঠিক আছে, এবার বলতে দেখো 11 নম্বর প্রশ্ন, কৃষির ফলন বৃদ্ধি ও আগাছার সমস্যার সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা লেখো। এই যে টোটাল জিনিসটা, কৃষির ফলন বৃদ্ধি, আগাছার সমস্যা সমাধান, সবকিছুতেই আমরা ব্যবহার করি অক্সিন। মনে হয় এইটা তোমাদের আমি সেরকম ভাবে দেখলাম না, এটা একটু লিখে নাও তোমরা, আমি লিখে দিচ্ছি জিনিসটা। যখন তোমাদের বলবে কৃষিতে ফলনের বৃদ্ধি, ঠিক আছে, ফলন বৃদ্ধি, এক্ষেত্রে কি হবে, কৃষিতে ফলন বৃদ্ধি যখন হচ্ছে, লেখো আপেল, নাশপাতি, আপেল নাশপাতি ইত্যাদি গাছে IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিন, IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড, দুটোই হলো প্রাকৃতিক অক্সিন। ঠিক আছে, ন্যাচারালি উৎপন্ন হচ্ছে। প্রয়োগ করে ফলবাহী শাখা ও রস্য শাখার সংখ্যা বৃদ্ধি করা হয়, এতে ওই সব গাছের ফলন বাড়ে। তাহলে এটা হচ্ছে কি, অক্সিন ফলন বাড়াতে সাহায্য করছে। আরেকটা উদাহরণ তোমরা লিখতে পারো, আনারস চাষে পরিণত গাছে নির্দিষ্ট মাত্রায় অক্সিন দ্রবণ ছিটিয়ে দিলে ওই গাছে 70 ফল, ঠিক আছে, উৎপন্ন হয়, মানে হৃষ্টপুষ্ট ফল উৎপন্ন করা যায় এবং ফলগুলি দ্রুত পরিপক্কতা লাভ করে। তাহলে এটাও অক্সিনটা ফলনে সহায়তা করছে। ঠিক, তাহলে ফলন বৃদ্ধি কিভাবে করে, আমি এখানে দুটো বললাম, দুটোর মধ্যে তোমরা আপেল নাশপাতি দিলেও হবে, আনারস দিলেও হবে। আপেল নাশপাতিটা দিয়ে দেবে, সেটা শুধু লিখলেও হবে, বা পুরোটা মনে রেখো। যদি এরকম বলে দিল আনারস চাষে কোন হরমোন ব্যবহার হয়, সেক্ষেত্রে তোমরা মনে রাখবে ফলন বৃদ্ধিতে, ফল উৎপাদনে আর পরিপক্কতার জন্য অক্সিন ব্যবহার করা হয়। 1 নম্বরের প্রশ্নটা দিতেই পারে যখন এটা তোমাদের দিয়েছে বইয়ে। তাহলে ফলন বৃদ্ধিতে কি হচ্ছে, আপেল নাশপাতি ইত্যাদি গাছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা ইন্ডোল বিউটারিক অ্যাসিড প্রয়োগ করে ফলবাহী শাখা ও রস্য শাখার সংখ্যা বৃদ্ধি করা হয়, এতে কি হয়, ওই সবের ফলন বাড়ে। এতদূর লিখলেও তোমাদের ফলন বৃদ্ধিটাতে তোমরা নম্বর পেয়ে যাবে। ঠিক, আরেকটা পয়েন্ট আমি বলে দিলাম, আনারস চাষে পরিণত গাছে নির্দিষ্ট মাত্রায় অক্সিন দ্রবণ ছিটিয়ে দিলে ওই গাছে 70 ফল উৎপন্ন হয় এবং ফলগুলি দ্রুত পরিপক্কতা লাভ করে। এটা হচ্ছে ফলন বৃদ্ধির একটা আমি উদাহরণ দিলাম, যেটা অক্সিনের প্রভাবে হচ্ছে। আর আগাছা দমন, এটাও অক্সিনের প্রভাবে হয়, কৃত্রিম অক্সিনের প্রভাবে। লিখে নাও, এগুলো আমার মনে হয় এই পোর্শনটা তোমাদের বইয়ে দেওয়া নেই। আগাছা দমন বা আগাছা সমস্যা, আগাছা দমন লিখছি, আগাছা সমস্যা মানে আগাছাকে দমনই করা হচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে কি হচ্ছে, ধান, গম, যব ইত্যাদি ক্ষেত্রে কৃত্রিম অক্সিন 2,4-D, 2,4-D এর ফুল ফর্ম কি, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। তোমাদের বইয়ে লেখা আছে 2,4-D কৃত্রিম অক্সিন, যার নাম 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এই কৃত্রিম নামে কৃত্রিম অক্সিন প্রয়োগ করে আগাছা নির্মূল
করা হয় বা আগাছা দূর করা হয়। ঠিক আছে, এটা আগাছা দমনে অক্সিজেনের ভূমিকা। তো জাস্ট ফলন বৃদ্ধি আর আগাছা দমন, এটা তোমরা একটু নোট করে নিও, এটা তোমাদের বইয়ে নেই। ঠিক, এই দুটো জিনিসই হচ্ছে অক্সিজেনের প্রভাবে। একটা হচ্ছে প্রাকৃতিক অক্সিজেন, মানে যেটা ন্যাচারালি উৎপন্ন হচ্ছে আইবিবির জন্য, সেটা ফলের ক্ষেত্রে, ফলন বৃদ্ধি যেটা আপেল আর নাশপাতি গাছের ক্ষেত্রে দেখলাম। আর আগাছা দমন তোমাদের বইয়ে যেটা আছে সেটাও ইম্পর্টেন্ট, পার্থেনোকার্পি বীজহীন ফল উৎপাদনেও অক্সিজেন সহায়তা করে, এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট। তাহলে আজকে এতদূর পর্যন্তই থাক। আমি আজকে যেটা করলাম তোমাদের সাঁতরা পাবলিকেশনের 2 নম্বর প্রশ্ন 11 অবধি আলোচনা করলাম। নেক্সট দিন আমি 12 থেকে আলোচনা করবো বাকি প্রশ্নগুলো। ঠিক আছে।